বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান, সহকারী অধ্যাপক, মেজর জেনারেল মাহমুদুল হাসান, আদর্শ মহাবিদ্যালয়, টাঙ্গাইল। বরাবরের মতো আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের উপর আমি দু চারটি কথাবার্তা বলবো। তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো সেটা হলো পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এরই অংশ হিসাবে তোমাদের বোরের পরমাণুর মডেল নিয়ে আজকে কিছু কথাবার্তা বলবো। বিজ্ঞানী নিলস বোর 1913 সালে এই মডেলের প্রস্তাব করেন। তিনি তার এই প্রস্তাবের প্রেক্ষিতে 1922 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে ভূষিত হন। 1913 সালে তিনি প্রস্তাব করেন এবং 1922 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে ভূষিত হন। বোর মডেলের যে স্বীকার্যগুলো ছিল সেই স্বীকার্যগুলোর মধ্যে রয়েছে, দেখো স্বীকার্য 1 নম্বর স্বীকার্য হলো কি জিনিসটা, দেখো স্বীকার্য 1 সেটা হলো এইটা যে কোনো স্থায়ী কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রন যখন কোনো স্থায়ী কক্ষপথে আবর্তন করে, এই স্থায়ী কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যক গণিতক। কৌণিক ভরবেগ যদি L ধরি তাহলে কত, h/2π এর পূর্ণ সংখ্যক গণিতক, অর্থাৎ nh/2π। ইলেকট্রনের কৌণিক ভরবেগ nh/2π, এই হলো তোমার প্রথম স্বীকার্য। এখানে n কত 1 2 3 4 ইত্যাদি, n এর মান 1 2 3 4 ইত্যাদি, কিন্তু জিরো নয়। n কত 1 2 3 4 ইত্যাদি। n হলে 1 নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ পাওয়া যাব, n 2 হলে 2 নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ পাওয়া যাব। এভাবে কৌণিক ভরবেগগুলো বেরিয়ে আসবে। আবার এখান থেকে n এর মান কৌণিক ভরবেগ mvr কত nh/2π, এটাও আমরা লিখতে পারি। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো h/2π এর পূর্ণ সংখ্যক গণিতক হবে। এখানে n হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো n। 2 নম্বর স্বীকার্য এই কথা বলছে, এই যে পরমাণুস্থ ইলেকট্রন সময় কক্ষপথে ঘুরতেছে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে এই যে কক্ষপথে ঘুরতেছে, হ্যাঁ এই কক্ষপথে ঘুরতেছে, এই কক্ষপথের ইলেকট্রন ইচ্ছা করলে যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না। পরমাণুস্থ ইলেকট্রন সমূহ ইচ্ছাকৃত যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরতে পারবে না। অর্থাৎ সম্ভাব্য কক্ষপথের চারিদিকে পরিভ্রমণ করতে, যে কোনো কক্ষপথের চারিদিকে পরিভ্রমণ করতে পারবে না, বরং কয়েকটি পৃথক নির্দিষ্ট এবং সুবিধাযুক্ত বৃত্তাকার কক্ষপথে, কতগুলো বৃত্তাকার কক্ষপথ আছে, সেই কক্ষপথে ইলেকট্রনগুলা ঘুরতে পারবে। অর্থাৎ স্থায়ী কক্ষপথ, এই কক্ষপথগুলোকে বলা হবে স্থায়ী কক্ষপথ। 2 নম্বর স্বীকার্য। 3 নম্বর স্বীকার্য হলো এইটা, নাম্বার 3, সেটা হলো এইটা, যখনই 3 নম্বর কক্ষপথে যখনই কোনো ইলেকট্রন একটা স্থায়ী কক্ষপথে আর একটা স্থায়ী কক্ষপথে লাফ দেয় বা পরিভ্রমণ করে, তখন সে শক্তি শোষণ করে বা বিকিরণ করবে। আমরা কথা বলতেছিলাম যে বোরের তৃতীয় স্বীকার্য নিয়ে কথা বলতেছিলাম। বোর মডেলের স্বীকার্য, তৃতীয় স্বীকার্যটা হলো এরকম, যখন কোনো ইলেকট্রন একটা যথোপযুক্ত কক্ষপথ হইতে অপর একটা কক্ষপথে লাফ দেয়, তখন সে শক্তি বিকিরণ করে অথবা শোষণ করে। তো যদি উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে, তবে শক্তি বিকিরণ করে সে নিম্নতর শক্তি স্তরে আসবে। আর যদি কোনো নিম্নতর শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে উচ্চতর শক্তি স্তরের কক্ষপথে গমন করে, তখন সে শক্তি শোষণ করে উচ্চতর কক্ষপথে গমন করে। এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ কতটুকু, সেটা হলো E2 মাইনাস E2 ডিফারেন্স E1 কত hν। একটা ফোটনের শক্তির পরিমাণ, অর্থাৎ কতটুকু শক্তি গ্রহণ করবে বা বিকিরণ করবে, সেটা একটা ফোটনের শক্তির পরিমাণ। যেখানে H হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হলো কম্পাঙ্ক, E2 হলো একটা উচ্চতর কক্ষপথের
শক্তি, আর E1 হলো একটা নিম্নতর কক্ষপথের শক্তি। অর্থাৎ উচ্চতর কক্ষপথের শক্তি থেকে ইলেকট্রনটা যদি নিম্নতর কক্ষপথে গমন করে তাহলে hν পরিমাণ শক্তি বিকিরণ করবে। এই হলো তিনটে স্বীকার্য। তো ইলেকট্রন কক্ষপথে আবর্তনকালে শক্তি শোষণ কিংবা বিকিরণ ঘটতে পারে যদি উচ্চতর শক্তি স্তর সম্পন্ন কক্ষপথ থেকে নিম্নতর শক্তি স্তর কক্ষপথে গমন করে তাহলে শক্তি বিকিরণ ঘটবে। আর যদি নিম্নতর শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে উচ্চতর শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ ঘটবে। এখন আমরা বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নিয়ে কথাবার্তা বলবো। বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এবং শক্তি রাশিমালা নিয়ে কথাবার্তা বলবো। দেখো, বোরের মডেল অনুসারে একটা হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন নিউক্লিয়াস হিসেবে থাকে, ইলেকট্রনটার চতুর্দিকে ঘুরে। ধরো একটা ইলেকট্রনের ভর m ভর সম্পন্ন ইলেকট্রন একটা Rn ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথে, m ভর সম্পন্ন ইলেকট্রন Rn ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথে vn বেগে পরিভ্রমণ করতেছে। তাহলে এই যে ইলেকট্রনটা তোমার কথা নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরতে পারতেছে, কি বলে কারণ এটা ঘুরতে পারে? এক হলো কেন্দ্রমুখী, তার একটা কেন্দ্রমুখী বল থাকবে, সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে। আর একটা থাকবে হলো তোমার কত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, এই বলটা থাকবে। তো এখন দেখো যে এই যে m ভর বিশিষ্ট ইলেকট্রন যে Rn ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথে ঘুরতেছে, তাইলে এটার যে কেন্দ্রমুখী যে বলটা হবে, দেখো কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কত Fc ইজ ইকুয়াল টু কত mv² ডিভাইড বাই কত r, এন্ড vn যদি ব্যাসার্ধ লেখো, Rn যদি ব্যাসার্ধ ধরো, mvn² ডিভাইড বাই কত rm। এটা হলো কেন্দ্রমুখী বল। এই বলের কারণে এটা বৃত্তাকার পথের চারিদিকে সেটা ঘুরতে থাকবে। এখন নিউক্লিয়াস ইলেকট্রনের চার্জ তোমরা জানো, ইলেকট্রনের চার্জ হলো তোমার কত -e, নিউক্লিয়াসের চার্জ হলো তোমার কত +e। এখন ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল, কুলম্বীয় আকর্ষণ বল, এখন নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল Fe ইলেকট্রিক্যাল ফোর্স সেটা হবে 1 ডিভাইড বাই কত 4πε0 ইন্টু কত E গুণন E ডিভাইড বাই কত Rn², Q1 গুণন Q2 ডিভাইড বাই কত R², কুলম্বের সূত্র এইটা। তাহলে এখন তুমি দেখো, যেহেতু এই যে কুলম্বীয় আকর্ষণ বল এই আকর্ষণ বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দেয়, তাই আমরা লিখতে পারি, দেখো Fc সমান Fe অর্থাৎ mvn² ডিভাইডেড বাই কত Rn ইকুয়াল টু কত 1 ডিভাইড বাই কত 4πε0 ইন্টু E² ডিভাইড বাই কত Rn²। সাম্যাবস্থায় দুটি বলকে আমরা সমান ধরতে পারি। তো এখন দেখো এখানে দুইটা সমান হইলে পারা কি হয়, এ দুটো ক্যালকুলেশন করলে পারা দেখো কি আসে। এখানে একটা Rn কেটে দিলাম, একটা Rn কাটলাম, তাহলে এখান থেকে দেখো mvn² ইকুয়াল টু কত mvn² 4πε0 Rn ইকুয়াল E²। তাহলে এখানে Rn এর মান Vn এর মান ইকুয়াল টু কেমন লেখা যায়, E² ডিভাইড বাই কত 4πε0 m Rn, এটা হলো Vn এর মান। যাই হোক,
এম ভিএন স্কোয়ার, তাহলে ভিএন স্কোয়ার আসবে এইটা, ভিএন নয় ভিএন স্কোয়ার, অর্থাৎ ইলেকট্রন যে বেগে ঘুরতেছে তার বর্গ। এটা একটা ইকুয়েশন নাম্বার আমরা টানতে পারি। এরপর দেখো আমরা জানি এই বুর মডেলের যে স্বীকার্য, একটু আগে যে কথাবার্তা বললাম আমরা, বুর মডেলের যে স্বীকার্য, তার প্রথম স্বীকার্যটা ছিল এরকম যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান NH/2π। এইটা ইকুয়েশন বুর মডেলের। এবার বুর মডেলের প্রথম স্বীকার্য অনুসারে, বুর মডেলের প্রথম স্বীকার্য অনুসারে আমরা কি লিখতে পারি দেখো, এম ভিএন আর এন ইকুয়াল টু কত, NH/2π। এখান থেকে যদি ভিএন এর মান বের করে আমরা দেখো ভিএন ইকুয়াল টু কত, NH/2π mRn, NH/2π mRn, এটা ভিএন এর মান। এখন এই মানটা 1 নম্বর সমীকরণে বসালে দেখো কেমন আসে। সমীকরণ 1-এ ভিএন এর মান বসিয়ে পাই, সমীকরণ 1-এ এই ভিএন এর মান বসায়ে পাই। তাইলে দেখো n² h² 4πε0 না, কেমন আসে মানটা দেখো, NH/2π, দেখো কেমন আসে, ভিএন এর মান হলো NH/2π mRn স্কোয়ার ইকুয়াল টু কত, E² 4πε0 mRn। এখান থেকে লেখা যায় দেখো N² H² 4π² m² Rn² ইকুয়াল টু E² 4πε0 mRn। দেখো এখন দেখো কি কি কাটা যায় এখান থেকে, উভয় পক্ষ থেকে আমরা কিছু কিছু বাদ দিয়ে দেই। এম বাদ দিলাম, এখান থেকে এম বাদ দিলাম, একটা Rn বাদ দিলাম, একটা Rn বাদ দিলাম, 4π বাদ দিলাম, 4π বাদ দিলাম, এপসাইলন রয়ে গেছে। এখান থেকে আমরা লিখতে পারি দেখো আর গুণ করো, N² H² ε0, দেখো N² H² ε0 ইকুয়াল πm²। πm²। m² ইন্টু কত, Rn, একটা Rn বাদ পড়ছে, N² H² ε0 πm² Rn। এখান থেকে Rn এর মান যদি বাইর করো, Rn ইকুয়াল টু কত, N² H² ε0 πm²। এটা হলো ইলেকট্রনের ব্যাসার্ধের রাশিমালা, তাহলে এখান থেকে লক্ষ্য করা যায় কি, দেখো পরমাণুতে ইলেকট্রনের যে কক্ষপথ, সেই কক্ষপথগুলো কেমন আকার ধারণ করে দেখো, এন এর মান, এন যেহেতু অনুমোদিত কক্ষপথগুলো নির্দেশ করে, এন এর মান যদি আমরা বসাই এখন, তাহলে এই R1 হলে 1 নম্বর কক্ষপথ হবে, তাহলে 1² H² ε0 πm²। তাহলে R1 এর মান পাইছি কত, H² ε0 πm²। এটা হলো 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ। এখন 2 নম্বর কক্ষপথের n = 2 হলে, n = 2 হলে দেখো তাহলে 2 নম্বর কক্ষপথটা কেমন হচ্ছে, R2 = কত, 4 H² ε0
ফাই এম স্কোয়ার। তো যাই হোক, এটা আসলে দেখো এখান থেকে লেখা যায়, এটার মান বসাইলে পরে কি আসে, R2 4R1। আর 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ যদি দাও তুমি, দেখো n = 3 হলে, n = 3 হলে তাহলে R3 9 × কত h² ফাই এম স্কোয়ার। অর্থাৎ এখান থেকে লেখা যায় কত 9R1। একটু লক্ষ্য করলে জিনিসটা স্পষ্ট হয়। R1 এর মান যা পাইছি আমরা, R2 এর মান তার চেয়ে 4 গুণ, R3 এর মান তার চেয়ে 9 গুণ। এ দ্বারা কি বোঝা যায়? এ দ্বারা বোঝা যায় ইলেকট্রনের যে কক্ষপথগুলো আছে, ইলেকট্রনের কক্ষপথ একটা ব্যাসার্ধ যা থাকবে তার চেয়ে 4 গুণ ব্যাসার্ধের থাকবে, আর একটা তারপর একটা থাকবে 9 গুণ ব্যাসার্ধের। অর্থাৎ ইলেকট্রনের কক্ষপথগুলো কখনো একটা কক্ষপথ আর একটা কক্ষপথকে কয়েনসেট করবে না, তারা তোমার চিহ্নিত থাকবে, আলাদা আলাদা অবস্থান করবে। এটাই বোঝায় আর কি ইলেকট্রনের কক্ষপথের রাশিমালা। এটাও প্রশ্ন হতে পারে যে, এরকম পাবলিক পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে ইলেকট্রনের কক্ষপথগুলো চিহ্নিত এবং অনুমোদিত ব্যাখ্যা করো। ইলেকট্রনের কক্ষপথ চিহ্নিত এবং অনুমোদিত ব্যাখ্যা করো। এখন আমরা দেখব যে এই যে ইলেকট্রনের কক্ষপথ বের করলাম আমরা, দেখো ব্যাসার্ধের রাশিমালা বের করলাম। ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, সেটা হলো এরকম যে Rn = কত, Rn = কত h² n² পাই এম স্কোয়ার। এটা হলো ব্যাসার্ধের রাশিমালা। এখন আমরা দেখব শক্তির রাশিমালা বের করব। শক্তি কিভাবে আমরা বের করতে পারি, দেখো হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন আছে এবং ইলেকট্রনের মোট শক্তি = কত? হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন এবং একটি মাত্র প্রোটন থাকে। তাহলে সেই ইলেকট্রনের এবং প্রোটনের যে শক্তি, ইলেকট্রনের মোট শক্তি যেটা থাকবে, ইলেকট্রনের মোট শক্তি, অতএব হাইড্রোজেন পরমাণুতে শক্তি, দেখো এখন দেখবো আমরা শক্তির রাশিমালা। শক্তির রাশিমালা, হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে। সুতরাং শক্তির রাশিমালা বলতেছে ইলেকট্রনের মোট শক্তি E = EP প্লাস কত EK, EP প্লাস EK। এখন ইকেটা হলো গতিশক্তি, ইপিটা হলো বিভব শক্তি। যেহেতু ইলেকট্রনের বিভব শক্তি আমরা ভি ধরি, তাহলে ইলেকট্রনের বিভব শক্তি কত -eV, আর গতিশক্তি হবো 12 m vn²। তো আমরা শক্তি রাশিমালা নিয়ে কথা বলতেছিলাম। তো যাই হোক, E = কত EP যোগ EK, ইপিটা হলো বিভব শক্তি, E = কত -eV প্লাস কত 12 m × কত vn²। তো এখন এই মানগুলো আমরা বসাই দেই। vn এর মান কত, v = কত 1/4πε0 ইন্টু কত q/r, q মানে কত E / কত কত Rn। এটা হলো vn এর মান। দেখো তাহলে কেমন হয়, মাইনাসের E, তাহলে 1/4πε0 ইন্টু কত E / কত Rn প্লাস 12 m vn² এর মান হলো, vn² এর মান আমরা একটু আগে দেখাইছি, সেটা হলো তোমার E² / 4πε0 mRn। vn² হলো তোমার কত E² / কত 4πε0 mRn। তাহলে এখান থেকে দেখো কি হয়, মানটা মাইনাসের E² / কত 4πε0 Rn প্লাস
এম কেটে দিলাম, তাহলে ই স্কোয়ার ডিভাইড বাই কত 8 পাই এপসাইলন নট আর এন। যোগ করলে কেমন হয় দেখো, 8 পাই এপসাইলন নট আর এন মাইনাসের 2 স্কোয়ার ডিভাইড বাই প্লাসের স্কোয়ার ইকুয়াল টু কত আসছে দেখো, ইকুয়াল টু মাইনাসের ই স্কোয়ার ডিভাইড বাই কত 8 পাই এপসাইলন নট আর এন। এখন আর এর মান যদি আমরা বসিয়ে দিই, দেখো ইকুয়াল টু কত মাইনাসের স্কোয়ার ডিভাইড বাই কত 8 পাই এপসাইলন নট, আর এর মান হলো এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম স্কোয়ার। তাহলে কেমন হয় জিনিসটা দেখো, সমীকরণটা কেমন আমরা নির্ণয় করতে যাচ্ছি ইলেকট্রনের শক্তি রাশিমালা। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো পাই পাই কাটলাম, তাহলে এম মাইনাসের এম ই টু দি পাওয়ার 4 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। এইটা হলো তোমার কত ইলেকট্রনের শক্তির রাশিমালা ই। এই শক্তির রাশিমালাকে আমরা যদি ই এন দ্বারা প্রকাশ করি, তাহলে ই এন ইকুয়াল টু কত মাইনাসের এম ই টু দি পাওয়ার 4 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। এটাই হলো শক্তির রাশিমালা। আর ব্যাসার্ধের রাশিমালা আমরা কি পেয়েছিলাম, আর এন ইকুয়াল টু কত এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম স্কোয়ার। এখন এখানে দেখো এন এর মান যদি 1 বসাই দেই, 1 নম্বর কক্ষপথের শক্তি রাশিমালা আমরা পাবো, গ্রাউন্ড স্টেটের শক্তি রাশিমালা আমরা পাবো। এন ইকুয়াল টু 2 বসাইলে এবার দ্বিতীয় কক্ষপথের শক্তি পাবো, এন ইকুয়াল টু 3 বসাইলে তৃতীয় কক্ষপথের শক্তি পাবো, এবার আমরা শক্তি রাশিমালা আমরা পেয়ে যাব। তো যাই হোক, তোমাদের আজকের অনেকদিন পর তোমাদের এই অনলাইন ক্লাসে আমি এসেছি। তোমাদের পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নিয়ে একটু কথাবার্তা বললাম। আমরা এর পরবর্তী ক্লাসে তোমাদের এই নিউক্লিয়াসের গঠন সম্পর্কে কিছু কথাবার্তা বলবো এবং তেজস্ক্রিয়তা সম্পর্কে কয়েকটি রাশিমালা তোমাদের সাথে কথাবার্তা বলবো, এবং এগুলো নিয়ে তোমরা আমাদের সাথে সংযুক্ত থাকবা এবং এই করোনা মহামারীতে তোমরা বাসায় এই পড়াশোনা চালিয়ে যাবা, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আদর্শ মহাবিদ্যালয়, টাঙ্গাইল।